মা একটু অসুস্থ, বুঝতেই পারছেন, বয়স হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, মা সবসময় তার বিশ্ববিদ্যালয়ের সব কিছু নিয়েই গল্প করতেই থাকেন। এত বয়স হয়ে গেছে, এখনও যেন তার কাছে এক ভালোবাসা হয়ে রয়ে গেছে তার বিশ্ববিদ্যালয়। আমি প্রকৃতি দেবী আর আব্দুল রোশান মোহাম্মদের নাম শুনেছি মায়ের কাছে। মা এখন আমার সঙ্গে চাঁদপুরে থাকেন। আপনি হয়তো শুনেছেন, মায়ের সঙ্গে দেখা করতে হলে আপনাকে চাঁদপুরে আসতে হবে। আপনি কি এখানে আসতে পারবেন? তুর্যের গলায় অনৈচ্ছিক এক তীব্র দৃঢ়তা। তুর্য খুব দ্রুত জবাব দেয়, হ্যাঁ, অবশ্যই আসতে পারবো। আমি খুব দ্রুত দেখা করতে চাই। আপনার সমস্যা না হলে আমি কালই রওনা হব। ওপাশ থেকে এক অভিভূত গলায় দিব্যবিন্দু রায় বলেন, ঠিক আছে, আমি ঠিকানার লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা সেভ করে রাখবেন। আপনার জন্য অপেক্ষা করব। আপনি আসলে মা খুব খুশি হবেন। কলটা কেটে যায়, কিন্তু তুর্যের মনে এক ধরনের হালকা আলো জ্বলে ওঠে। সব পাঁজর যেন এক এক করে মিলে যেতে চাইছে। সে এবার বিছানায় বসে পড়ে, চোখটা একটু বন্ধ করে, তারপর গলা ছেড়ে ডাকে, আলিফ, একটু আসবে? আলিফ পাশের ঘর থেকে আসে, দরজার দিকে তাকিয়ে বলে। কি হয়েছে? তুর্য খুব স্বাভাবিক গলায় বলে, একটু হিয়াকে আমার ঘর আসতে বলতো, তাড়াতাড়ি। আলিফ মুস্কি হেসে চলে যায়। তুর্য ফিরেও তাকায় না ওর দিকে। কিছু সময় পর হিয়া এসে দাঁড়ায় দরজায়। তুর্য উঠে দাঁড়ায়, একবার জানালার দিকে তাকায়, যেন দৃষ্টির ভেতর প্রকৃতি। হিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তুর্য তার দিকে তাকিয়ে হালকা হাসে, তারপর বিছানার পাশে রাখা চেয়ারে বসে। এরপর বলে, বস, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হিয়া কপাল কুঁচকে ঘরে ঢুকে। কি হয়েছে? তুর্য ধীরে বলে, আমি চাঁদপুর যাচ্ছি কাল, দীপ্তি দেবীর সাথে দেখা করতে। হিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। চাঁদপুর? দীপ্তি দেবী? প্রকৃতির বান্ধবী দীপ্তি দেবী? তো তুর্য ভাই, আপনি তাকে কোথায় পেলেন আর কিভাবে? তুর্য রহস্যময় হাসে, তারপর নিঃশ্বাস টেনে নেয়, তারপর সবটা খোলাসা করে। দীপ্তি দেবীকে খুঁজে পাওয়া, তার ছেলে দিব্যবিন্দু রায়ের সঙ্গে ফোনে কথোপকথন, দীপ্তি দেবীর অসুস্থতা, সব খুলে বলে। হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, আশ্চর্যতা যেন ওকে জমিয়ে দিয়েছে। তুর্যর চোখে বোকার মতো তাকিয়ে থাকলো হিয়া। ওর মন ওকে প্রশ্ন করছে, এটা কি সত্যি সহজ ছিল? তারপর চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলে, আপনি একা যাবেন ভাবলেন কি করে? আমি যাচ্ছি আপনার সাথে। তুর্য একটু অবাক হয়ে তাকায়। তো যাবি? হিয়া দৃঢ় গলায় বলে, হ্যাঁ, আপনি একা খুঁজে পেয়েছেন, ঠিক আছে। তার মানে এটা না যে আপনি একাই যাবেন। আমি যাবই। প্লিজ তুর্য ভাই, আমায় নিয়ে যান, প্লিজ প্লিজ। তুর্য চুপ করে কিছুক্ষণ হিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে দৃঢ়তা আর কোমলতা একসাথে জ্বলজ্বল করছে। তারপর একটুকু না হেসে বলে, হিয়া, আমি কাউকে অনুসন্ধান সম্পর্কে জানাতে চাইছি না। একটু নিজেই সত্য খোঁজার চেষ্টা করছে। জানতে চাইছি প্রকৃতি কোথায়। তোকে নিয়ে গেলে বাসা সবাইকে কি বলবো? আর তোর মনে হয় এই অজানা শহরে তোকে কেউ ছাড়বে কোনো যোগ্য বাহানা ছাড়া? আর আপাতত তোকে নিয়ে যাওয়ার মতো কোনো বাহানা আমার কাছে নেই। হিয়া বেশ চিন্তায় পড়ে যায়, কিছু সময় চুপ করে ভাবে, এরপর বলে, আমি যদি ঠিকঠাক বাহানা বের করতে পারি তাহলে আমাকে নিয়ে যাবেন তো? তুর্য বাঁকা হাসে। ঠিক আছে, নিয়ে যাব। তবে সারাদিন ট্রাভেল করতে পারবি তো? গিয়ে আবার ফেরত আসবে কিন্তু। ভোরে গেলে বিকেল বা সন্ধ্যা হবে ফিরতে। আমার বাইকটা এখানে থাকলে অবশ্য তোকে সময় ফিক্সড বলতে পারতাম। তবে কিছু করার নেই, এখন বাসে যেতে হবে। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়, এরপর বলে, ভাগ্যিস আপনার বাইকটা নেই, তাহলে তো আমার যাওয়াই হতো না। আমি বাইকে বসতে পারি না। তুর্য হাসল। যা এখন তোর বাহানা প্রস্তুত কর, নইলে আর তোর কাল যাওয়া হচ্ছে না। হিয়া মাথা ঝাঁকায়, চোখে একরকম আলো খেলে যায়, যেন ভেতরে জমে থাকা শত প্রশ্নের জবাব হাত বাড়ালেই মিলবে। ভাবনারা হিয়াকে এবার অত্যাচার করছে। সে ঠিকঠাক কোনো বাহানাই জোগাড় করতে পারছে না। হিয়া বিছানার কোণে পা গুটিয়ে বসে, জানালার বাইরে তাকিয়ে আছে অপলক। অন্ধকারের শহরের শব্দ চাপা পড়েছে, শুধু মাঝে মধ্যে ভেসে আসছে দূরের গাড়ির হর্ন আর রাত জাগা কুকুরের ডাক। তুর্যর শেষ কথাগুলো বারবার মনে পড়ছে। তোকে নিয়ে যাওয়ার মতো কোনো বাহানা আমার কাছে নেই। হিয়া মনে যেন কেমন এক অস্ত্রতা ভরে উঠেছে। তাকে যেতে হবে। এই যাত্রায় তার উপস্থিতি শুধু ইচ্ছা নয়, একটা দাবি। তুর্য তাকে ছাড়াই প্রকৃতির খোঁজে যাবে, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না। হঠাৎ একটা হালকা বাতাস পর্দা দুলিয়ে দেয়। হিয়া চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। ঠিক তখনই যেন মাথার মধ্যে
কোথা থেকে একটা ছোট্ট বুদ্ধির আলো জ্বলে ওঠে। মিম আশার মতো একটা নাম মাথায় ধাক্কা মারে। হিয়ার চোখে মুহূর্তেই ঝিলিক দেয় এক রকমের আলো। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের পাশের চেয়ারটায় বসে মিম ফোনে কিছু করছিল। হিয়া মিমের দিকে তাকিয়ে মনে মনে বলে, হ্যাঁ, এটাও তো একটা উপায় হতে পারে। যদি মিমকে প্ল্যানে আনা যায়, যদি ওর বান্ধবী রাখা যায় বাহানার বাইরে, তাহলেই আমি যেতে পারি তুর্য ভাইয়ের সাথে। গায়ে হালকা কাটা দেয় উত্তেজনায়। মনের ভেতরে একরকম তৃপ্তির ঢেউ বয়ে যায়, যেন কোনো অন্ধকার গলিতে হঠাৎ আলো জ্বলে উঠেছে। মুখে একরকম ছেলেমানুষি হাসি আসে, আবার মুহূর্তেই সেটা চাপা দিয়ে ফেলে। হিয়া মিমের দিকে এক পা এগিয়ে যায়, তারপর থেমে গিয়ে বলে, মিম, একটা কথা বলবো? মিম ফোন থেকে চোখ তুলে তাকায়। বল, কি হয়েছে? হিয়া একটু দ্বিধা করে, তারপর ধীরে ধীরে বলে, আমি কালকে চাঁদপুর যাচ্ছি তুর্য ভাইয়ের সাথে। মিম ভ্রু কুঁচকে বলে, কি? তুর্য ভাইয়ের সাথে তুই চাঁদপুর? হঠাৎ কেন? হিয়া গলা নিচু করে, যেন জানালার হাওয়াও না শুনতে পায় এমন গোপন স্বরে বলে, দীপ্তি দেবীকে খুঁজে পেয়েছে উনি, প্রকৃতির বান্ধবী। তোর মনে আছে যেই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম? মিমের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। হিয়ার চোখে এখন অদ্ভুত এক ঝলকানি, অভিযানের আগে এক ধরনের ঘোর। মিম ধীরে বলে, তাই তো বলি, এখন বুঝলাম কেন এত অস্থির হয়ে আছিস। কিন্তু তুই যাবি কিভাবে? যাবি তো যাবি, কিন্তু আমার মাথায় এই বিষয়টাই পরিষ্কার হচ্ছে না যে তুর্য ভাইয়ের মতো অমন রকচটা লোকটার সাথে তোর এত সখ্যতা কিভাবে হলো? হিয়া হেসে বলে, দেখ, তা যেভাবে হয়েছে হয়েছে। এখন আমার চাঁদপুরে যাওয়ার একটাই উপায়, তাও তোর মাধ্যমে। তোর একটা বান্ধবী আছে না ঢাকায়, তমা? প্লিজ ওকে ম্যানেজ কর। কালকের দিনটা প্লিজ ওর বাসায় থাক, জাস্ট ভোর থেকে সন্ধ্যা অবধি। প্লিজ মানা করিস না। আমি বলবো আমি তোর সাথে ওর বাসায় যাচ্ছি, একটা গেট টুগেদার আছে। মিম মুখটা একটু চিন্তায় ভরিয়ে বলে, আচ্ছা, মানে বুঝতেই পারছিস তুই আমাকে বলির বকরা বানাচ্ছিস। আর যদি বাড়ির কেউ ফোন করে তোকে চাই? হিয়া বলে, আমি সব ম্যানেজ করব, কিন্তু তুই যদি পাশে থাকিস ওরা কিছু বলবে না। দেখ, ফোন দেওয়ার মতো শুধু দাদাভাই ফোন দিতে পারে, কিন্তু দাদাভাই ফোন দিলে সরাসরি আমাকে ফোন দিবে। শুধু ঝামেলা মিনু দাদু যদি তোকে ফোন দিয়ে আমাকে চায়, তুই আমাকে কনফারেন্স করে নিস। মিম কিছুক্ষণ চুপ করে থাকে। হিয়ার মুখে একরকম এক্সাইটেডমেন্ট, এমন কিছু পাওয়ার, জানার আগ্রহ, যেটা শুধুই আবেগ নয়। অবশেষে মিম হাসে। ঠিক আছে, আমি কালকে সকালে বের হবো তোর সাথে। আর তুই চিন্তা করিস না, তোমাকে ফোন দিয়ে কথা বলছি, কিন্তু প্লিজ টাইমলি ফেরত আসবি, নইলে আমরা তিনজনই ফাঁসবো। হিয়া তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই না থাকলে কিছুই হতো না মিম। তুই জানিস না, আমার মনে হচ্ছে এটা একটা নতুন যাত্রার শুরু। মিম চোখ টিপে বলে, তুই কিন্তু একদম সিনেমার হিরোইনদের মতো ভাগার প্ল্যান করেছিস। দেখ, আমার ভাইকে হিরো বানিয়ে তার গলায় আবার ঝুলে পড়িস না। হিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তোর যে ভাই ওটার তুই রাখ, লম্বা একটা ফাটাবাস। মিম উচ্চ স্বরে হাসে। হিয়া জানালার দিকে তাকিয়ে আবার নিঃশ্বাস টানে। বাইরে রাত গভীর, কিন্তু তার চোখে ভোরের আলো ফোটার মতো একটা আত্মবিশ্বাস, একটা প্রতিজ্ঞা। প্রকৃতিকে খুঁজে পাওয়া অবধারিত। আলোর আভা এখনো আকাশে মিশে ওঠেনি ঠিকভাবে। ঘর জুড়ে হালকা আধার, আর তার ভেতরে হিয়া নিঃশব্দে তৈরি হয়ে নিচ্ছে। ধীরে ধীরে চুল বেঁধে নিচ্ছে, মুখে হালকা একটা শান্তির ছায়া। ভেতরে উত্তেজনা থাকলেও বাইরে যেন সবকিছু নিঃশব্দ, নিয়ন্ত্রিত। মিমও প্রস্তুত। দুজনেই যেন নিঃশব্দে ষড়যন্ত্রে জড়িয়ে পড়ছে। সূর্য আগে আগেই বেরিয়ে গেছে। হিয়া মিনু রহমানের ঘরের পাশ দিয়ে পা টিপে টিপে চলে আসে দরজার কাছে। মিম নিচু গলায় বলে, দাদু কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে পড়লে আমিই ফাঁসবো, হাজারটা প্রশ্ন করবে। হিয়া কানে কানে ফিসফিস করে, চিন্তা করিস না, মিনু দাদু আজ রাতেই ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে। এখন উনি ঘুমের আছে, স্বপ্নেও ভাবতে পারবেন আমি চাঁদপুর যাচ্ছি। আর তুই তোর বান্ধবীর বাড়িতে গিয়ে তোর মাকে কল করে দিস একবার, এতে আগে সমস্যা এড়ানো যাবে। দুজনেই হালকা হেসে ফেলে। হঠাৎ মোবাইল ভাইব্রেট করে ওঠে। তুর্যের মেসেজ। ওয়েট করছি বাইরে। হিয়া দ্রুত পায়ে আব্দুল রবিউল মুহাম্মদের কাছে যায়। দাদা ভাই, আমি মিমের সাথে মিমের বান্ধবীর তোমার বাসায় যাচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসবো। ফোন রিসিভ না করলে দুশ্চিন্তা করো না কেমন? তোমার বাসায় নেটওয়ার্ক খারাপ।
আব্দুল রবিউল মোহাম্মদ খবরের কাগজে মনোযোগ বজায় রেখে নিশ্চিন্ত কণ্ঠে বলেন। সারাদিন থাকতে হবে কেন? কোনো অনুষ্ঠান আছে? মিম পাশ থেকে বলে ওঠে। হ্যাঁ ছোট দাদা, আমার বান্ধবীর ভাইয়ের এঙ্গেজমেন্ট, আমাকে অবশ্যই থাকতে বলেছে। একা তো আসলে যাওয়া হয়নি কখনো, তাই ভাবলাম হিয়া আমার সাথে থাকলে আমার একটু ভালো লাগবে। তুমি প্লিজ দাদিকে বলে দিও, ঘুমোচ্ছে এখন, বিরক্ত করতে চাইছি না। আব্দুল রবিউল মোহাম্মদ যেন অনায়াসে মেনে নিল। ঠিক আছে, সাবধানে থাকিস তোরা। বাড়ি ফিরতে যেন বেশি রাত না হয়। একটু দেরি হলে কল করে জানিয়ে দিবে। আমি গিয়ে দরকার পড়লে নিয়ে আসবো। একা যেতে পারবি তোরা? হিয়া আর মিম দুজনেই খুশিতে বলল। হ্যাঁ পারবো, এখন যাই। এরপর তারা দুজনেই বেরিয়ে গেল। হিয়া মিমের দিকে তাকিয়ে বলল। এখনো সময় আছে, চাইলে পিছিয়ে যেতে পারিস। মিম হেসে বলে। শুধু তুই সন্ধ্যার আগে বাড়ি ফিরিস তাহলেই হবে। তুই ঢাকায় পৌঁছে সবার আগে আমাকে কল করবি। আমি কিন্তু ঠিক তখনই তোমার বাড়ি থেকে বের হব। তারা দুজন গলির মোড়ের দিকে হেঁটে যায়। শহরে তখনও ঘুম ভাঙেনি ঠিকঠাক। তুর্য একটা রিকশায় অপেক্ষা করছিল হিয়ার জন্য। এরপর হিয়া আর তুর্য রওনা হয় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। লোকাল বাস, ঢাকা চাঁদপুর এক্সপ্রেস। এই সকালের থেকে দ্রুতগামী আর কিছুই সম্ভব নয়। হিয়ার মন জুড়ে এখন অদ্ভুত এক ধ্বনি, উত্তেজনা, কৌতূহল আর এক টুকরো সাহস। জানালার পাশে বসে সে বাইরের দিকে তাকায়। চাঁদপুরের পথ তার কাছে শুধু একটা গন্তব্য না, এটা তার নিজের একটা খোঁজ, নিজের ভেতরের প্রকৃতি হারিয়ে যাওয়ার উত্তরগুলো খোঁজ। আর বাসের জানালার সেই আলোটা ঠিক যেমনটা তার চোখে ছিল আগের রাতেও, ভোরের আলোর মতো এক বিশ্বাস, এক যাত্রার শুরু। কোলাহলের মাঝেও নিস্তব্ধতা। হিয়া আর তুর্য পাশাপাশি বসেও যেন দুজনেই তাদের নিজস্ব দুনিয়ায় আবদ্ধ, যা বহুদূর। দুজনের দুনিয়ার সীমানাও যেন দুজনেরই বেশ অপরিচিত। বাস ছাড়িয়ে গিয়েছে অনেকখানি পথ। বাসটা কাঁপতে কাঁপতে এগিয়ে যাচ্ছে। জানালার ধারে বসে হিয়া চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। কুয়াশার মধ্যে রাস্তা, গাছের ছায়া, দূরের মাঠ, সব কিছু এক অদ্ভুত বাক্যের মতো মনে হয়। তুর্য পাশে বসে, এক হাতে সিটের হাতল ধরে রেখেছে, অন্য হাতটা কোলের উপর। সে মাঝে মাঝে হিয়ার দিকে তাকায়। হিয়ার চোখের নিচে হালকা ক্লান্তির রেখা, তবুও সেই মুখে এক নিরীহ শান্তি। তুর্য হঠাৎ নিচু গলায় জিজ্ঞেস করল। তোর ক্ষুধা পেয়েছে? হিয়া মুখ ফিরিয়ে মৃদু হাসল। না তুর্য ভাই, ঠিক আছে। তুর্য আর কিছু বলল না। বেশ পথ পেরোলো। কিছু সময় পর বাসের ড্রাইভার বিরতি টানলো। বাসের সবাই একে একে নিচে নামলো। তুর্য হিয়াকে একবার প্রশ্ন করলো শুধু, কিছু লাগবে কিনা। হিয়া অসম্মতি জানাতেই তুর্য নিচে নেমে এলো। দোকানের পাশে দাঁড়িয়ে বিস্কিট, চিপস, পানির বোতল আর একটা ছোট্ট প্যাকেট চকলেট নিয়ে নিল। ফিরে এসে চুপচাপ ব্যাগ খুলে সব জিনিস হিয়ার কোলের উপর রাখলো। হিয়া অবাক হয়ে বলল। এসব কেন তুর্য ভাই? তুর্য স্বাভাবিক ভঙ্গিতে বলল। কিছু না খেলে মাথা ধরে যাবে, রাস্তাটা লম্বা। হিয়া মাথা নিচু করে হাসল। সেই হাসি তুর্যর চোখে এক অজানা কোমলতা রেখে গেল বোধহয়। তুর্য চুপচাপ ভাবল, সে কি সত্যি দায়িত্ব নেওয়া শিখে গেছে? একটু পর হিয়া প্যাকেট থেকে চকলেট বের করে চোখে মুখে সেই চীনা শিশু স্বভাব উচ্ছ্বাস, যেন পুরো দুনিয়ার সুখ লুকিয়ে আছে এই ছোট্ট চকলেটের টুকরোয়। খুটখুট করে মোড়ক খুলে এক কামড় দিয়ে মুখে দিল। তারপর এক টুকরো ভেঙে তুর্যর দিকে বাড়িয়ে ধরল। তুর্য মাথা নাড়ল, হালকা হাসলো, চোখের ইশারায় বোঝালো, না ধন্যবাদ, আমার লাগবে না। হিয়া কাঁধ ঝাঁকিয়ে আবার নিজের মনোযোগ চকলেটের দিকে ফিরে নিল। চোয়াল নড়ছে, ঠোঁটের কোণায় লেগে যাওয়া চকলেটের ছাপ আর এক রাশ তৃপ্তির ছায়া মুখে। তুর্য অবাক চোখে শুধু হিয়ার খাওয়া দেখে যাচ্ছে। এই মেয়ের নাকি ক্ষুধা পায়নি। তুর্য যেন মুহূর্তে হিয়ার সাথে মিল পেল ওর পোশাক খরগোশ ছানা এলিজার। ও একইভাবে তো গাজর পাতা ফল কুসকুস করে সাবার করে, বিনা বিরতিতে তার দাঁতগুলোকে ব্যস্ত রাখে। একটার পর একটা মুখে পুড়তেই থাকে আর তুর্য মন্ত্রমুগ্ধের মতো দেখে। তুর্যর চোখ নরম হাসিতে ভরে উঠল। সে মনে মনে ভাবে, একটা মানুষ আর এক খরগোশের মধ্যে এত মিল কিভাবে হয়? হিয়ার দিকে তাকিয়ে মনে হলো এ এক অদ্ভুত আশ্রয়।
না কোনো দাবি, না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন, শুধু একরকম বোবা সঙ্গ, নীরব প্রশ্রয় আর মিষ্টি শান্তি। এই শান্তি কি মায়া নাকি বিপদ নাকি দুইয়ে? তুর্য ঠোঁটে খেলে গেল এক দুর্ধর্ষ হাসি। এ আবার কেমন প্রশান্তি! বাসের জানালা দিয়ে হাওয়া ঢুকছিল, হিয়া শীতল হাওয়ায় কাঁপন। মন্ত্রমুগ্ধের টানা দৃষ্টিতে বিরতি টানল এই কাঁপন। তুর্যের হাত মস্তিষ্কের কোনো নির্দেশনা ছাড়াই আস্তে করে বাসের জানালা বন্ধ করে দিল। হিয়া এবার নড়ে উঠল, বিস্কিটের প্যাকেট ছেড়ে এবার বাসের জানালায় তাকালো। তুর্য ওরও খেয়াল করছে, এমন যত্ন, এমন নিঃশব্দ সুরক্ষা। এটা কি ওর নতুন চোখ? হিয়া তো কখনো এই তুর্যকে দেখেনি। তুর্য তো ওর চোখে রকচটা, বিরক্তিকর, কম কথা বলা, স্বার্থপর, জঙ্গলি সার। তাহলে হিয়ার পাশে বসা এই পুরুষকে? দুজনেই এরপর চুপচাপ বসে রইল, তুর্য জানালার বাইরে তাকিয়ে আর হিয়া তার পাশের দিকে, সেই নির্ভরতার দিকে। শব্দ নেই, কোনো প্রকাশ নেই, কিন্তু সেই নীরব মুহূর্তেই তাদের দু হৃদয়ের মধ্যে যেন এক কোমল বন্ধন গড়ে উঠেছিল, যেটা হয়তো ভরসার শুরু। একরকম চুপচাপ অনুভব। বাস থামলো চাঁদপুর বাস স্ট্যান্ডে। মানুষজন নেমে গেল এক একে। হিয়া আর তুর্য নেমে পড়ল। হিয়ার চোখে এখনো কুয়াশার আবছার রেখা। তুর্য বাস থেকে নেমেই বাহিরে এদিকে ওদিকে তাকিয়ে দেখে, যেন কাউকে খুঁজছে। হঠাৎ দূরে একটা গাড়ির চোখে পড়ল তুর্যের, সাদা রঙের, চকচকে, জানালার হালকা কালো ফিল্ম। গাড়ির সামনে সাদা কাগজে বড় করে লেখা অধ্যাপক দিব্যবিন্দু রায়। গাড়ির পাশে এক মধ্য বয়সী ড্রাইভার দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পায়জামা পরা, চোখে ভদ্রতা। তুর্য চুপচাপ ঘুরে তাকালো, হিয়াকে বলল, দীপ্তি দেবীর ছেলে গাড়ি পাঠিয়েছে, চল। হিয়া অবাক হয়ে এদিকে ওদিকে তাকালো। এরপর দুজনেই এগিয়ে যায় গাড়ির দিকে। তারা সম্পূর্ণ পৌঁছানোর আগে ড্রাইভার এগিয়ে এসে বিনয়ের স্বরে বলল, আপনারাই হিয়া ম্যাডাম? আর তুর্য স্যার তো দেবেন্দু স্যার আমাকে আপনাদের নিতে পাঠিয়েছেন। তুর্য হেসে মাথা নাড়ল। ড্রাইভার দরজা খুলে দিল। হিয়া কিছু বলতে যাচ্ছিল, তুর্য ইশারায় থামিয়ে দিল। গাড়ি ধীরে ধীরে বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেল। বাইরের মানুষের ভিড়, দোকানের আলো, চায়ের কাপে ধোয়া সব পেছনে ফেলে হিয়া জানালার পাশে বসে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে। তুর্য তার পাশের সিটে বসে ফোনে কিছু লিখছে। হিয়ার চোখে এবার ক্লান্তি নয়, একরকম অভিমত, একরকম অজানা উত্তেজনা। কখন যে সেই বাসের কুয়াশারা রাস্তা ফেলে তারা এখন অন্য এক যাত্রায় পা দিয়েছে, তা যেন গুনতে গুনতেই শেষ। দূরে আলোকিত অন্য এক শহর, গাড়ির তীক্ষ্ণ গতি আর বুকের ভেতরে এক নরম উষ্ণতা দিয়ে গাড়ি ছুটে চলল দীপ্তি দেবীর বাড়ির দিকে। গাড়িটি শহরের ব্যস্ততা পেরিয়ে ধীরে ধীরে এক শান্ত ছায়াঘেরা পাড়ায় প্রবেশ করে। সেখানে একটি পুরনো অথচ রুচিশীল দোতলা বাড়ি, লাল ইটের দেওয়াল, কাঠের জানালা আর বারান্দার ঝুলন্ত বোগেনভেলিয়ার গাছ। বাড়ির চারপাশে ছায়া ফেলে রেখেছে বড় বড় আম গাছ ও কাঁঠাল গাছ, যেন সময় এখানে একটু ধীর গতিতে চলছে। তুর্য আর হিয়া সামান্য থমকালো, হয়তো সময়ের বেড়াজালে কৌতূহল, মন জড়িয়ে পড়েছে সংকোচের আবেশে। এরপর দরজায় কড়া নাড়ল। মুহূর্তেই দরজা খুলে দিলেন এক মধ্য বয়স্ক নারী, মুখশ্রী দেবী প্রতিমার মতো। হাস্য উজ্জ্বল মুখে তিনি বললেন, তোমরাই হিয়া আর তুর্য ঢাকা থেকে এসেছো? তুর্য সম্মতি জানাতেই তিনি খুব যত্নে তাদের এগিয়ে নিলেন। তোমরা আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে এসেছো? আমি ওনার বড় ছেলে দিব্যনন্দু রায়ের স্ত্রী পল্লবী। নারীটি অমায়িক আচরণ যেন দুজনকে খুব আপন করে গ্রহণ করল। তিনি ওদের নিয়ে গেলেন দীপ্তি দেবীর ঘরে। খুবই ছিমছাম ঘর, তবে এক গভীর রুচিসম্পন্ন ব্যক্তির রুচির বহিঃপ্রকাশ ঘরের চারপাশে। দেওয়ালে ঝুলছে পুরনো ছবি, বইয়ের তাক ভর্তি সাহিত্যিক ও গবেষণার বই। জানালা দিয়ে দেখা যায় বাগানের নানা রকম ফুলের গাছ আর ঘরটার বারান্দা, বসার জায়গা, সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ। তুর্য আর হিয়া এবার পর্যবেক্ষণ করে নিল দীপ্তি দেবীকে। আরাম কেদারায় অর্ধ শোয়া অবস্থায় বসে আছেন তিনি, চোখগুলো বন্ধ, হাতে শক্ত করে ধরে বুকে জড়িয়ে রেখেছেন রামায়ণ। কক্ষে প্রবেশ করে নারীটি খুব মৃদু কণ্ঠে দীপ্তি দেবীকে ডাকলেন, মা,
দেখুন আপনার অতিথিরা চলে এসছে। দীপ্তি দেবী যেন এই শব্দ শোনার অপেক্ষায় চোখ বন্ধ করে বসেছিলেন। এক ঝাটকায় তিনি চোখ খুললেন। তার মুখে বয়সের ছাপ স্পষ্ট, তবুও চোখে মুখে এক উজ্জ্বলতা। হিয়া ও তুর্যকে দেখে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে, যেন বহুদিন পর হারানো কিছু ফিরে পেয়েছেন। তিনি বললেন, তোমাদের জন্য সেই কখন থেকে বসে আছি। এসো এসো, ভেতরে এসো তোমরা। দীপ্তি দেবী যে এক অমায়িক রূপবতী সৌন্দর্যের অধিকারী ছিলেন তা যেন তার বার্ধক্যের লুকাতে ব্যর্থ। তার সাদা শাড়ির প্রতিটি ভাঁজে যেন এখনো তার পরিপাট্য পরিচয় বহন করছে। তিনি একগাল হেসে বললেন, রোশানকেও নিয়ে আসতে, কত যুগ ওকে দেখি না। তোমরা রুশানের নাতি নাতনি তো? তুর্য বলল, জি, আমি ওনার বোন মিনু রহমানের নাতি, আর হিয়া ওনার ছোট ভাই আব্দুর রবিল মোহাম্মদের নাতি। দীপ্তি দেবীর চোখ আরো উজ্জ্বল হয়ে উঠল। রবির নাতনি তুমি? তোমার দাদা রবি আমাদের কলেজের ছোট ভাই ছিল। কত স্মৃতি জড়িয়ে আছে সেই সময়ের সঙ্গে। এখন আর সে বয়স নেই। মাঝে মাঝে সেসব দিনের কথা খুব মনে পড়ে। আরেকবার যদি... দীপ্তি দেবী এক গভীর আক্ষেপে তাকালেন। ঠিক তখনই এক মহিলা এসে ট্রে ভর্তি নাস্তা রেখে গেলেন। দীপ্তি দেবী এবার নিজের ভাবনা থেকে বেরিয়ে তুর্য আর হিয়াকে খাবারের দিকে ইশারা করে খেতে বললেন। এরপর জিজ্ঞেস করলেন, তোমরা কিছু জানতে চাইছিলে? দিব্যেন্দু আমাকে বলছিল, তবে ও পরিষ্কার বলতে পারছিল না। কি জানতে তোমরা এত দূর কষ্ট করে এলে? এবার তুর্য একটু নড়ে চড়ে বসলো। এরপর গোলা খাকারি দিয়ে বলল, আমরা প্রকৃতির সম্পর্কে জানতে এসেছি। আপনাকে জানেন এখন প্রকৃতি দেবী কোথায় আছেন? মুহূর্তেই পরিবেশটা কেমন যেন থমকে গেল। দীপ্তি দেবীর কেমনটা যেন নিভে গেলেন। রুশানও এসেছিল অনেক অনেক বছর আগে প্রকৃতির খোঁজে। এরপর অনেক দিন যাবৎ চিঠিও লিখতো আমাকে প্রকৃতির খোঁজ করতে। প্রতি চিঠিতে একটাই কথা, প্রকৃতির খোঁজ পেলে যেন সবার আগে ওকেই জানাই। দীপ্তি দেবীর চোখে জল জমল। তিনি একটু থামলেন। তার কপালে ভাঁজ দৃশ্যমান হলো। প্রকৃতি একদম গায়েব হয়ে গেল। এতটা স্বার্থপর ও কোনোদিনও ছিল না। জীবনটা চলে গেল, তাও একটাও খোঁজ নিল না। তুর্য খুব নরম স্বরে জিজ্ঞেস করল, আপনার সাথে প্রকৃতি দেবীর শেষ কবে দেখা হয়েছিল? দীপ্তি দেবী ঠিক এমনভাবে জানালায় চোখ রাখলেন যেন মনে হলো প্রতিটি ঘটনা তার চোখের সামনে বর্তমানে দৃশ্যমান। মুক্তিযুদ্ধের সময় দেশের পরিস্থিতি তখন ভয়ঙ্কর। খুন, ধর্ষণ, হত্যা সব খুব সাধারণ হয়ে উঠেছিল তখন। আমার বাবা তখন আমাকে আর আমার দিদিকে কলকাতায় পাঠিয়ে দেন, আমার মাসির বাড়িতে। যেদিন আমাদের যাওয়ার ট্রেন ছিল ঠিক তার আগের দিন প্রকৃতির সাথে আমার শেষ দেখা। আমি গিয়েছিলাম প্রকৃতির বাড়িতে। গৃহবন্দী তখন সে। রুশান আর প্রকৃতির ব্যাপারটা তখন বাড়িতে সবাই জানাজানি হয়ে গিয়েছিল। প্রকৃতি ঘর থেকে বের হতে পারত না, তাই আমিও যেতাম দুবেলা ওর সাথে দেখা করতে। প্রকৃতি আমাকে জানিয়েছিল যে ওর বাবা ওদের নিয়ে খুব তাড়াতাড়ি কলকাতা চলে যাবে। আমি ওকে কলকাতার ঠিকানাও দিয়ে এসেছিলাম, যাতে কলকাতায় গিয়ে আমাকে সবার আগে আমাকে চিঠি পাঠাতে পারে। কিন্তু কোনোদিন চিঠি এলো না। নীরবতা অনিচ্ছাকৃতভাবেই ছেয়ে গেল সমগ্র ঘরে। প্রকৃতি এদেশ ছেড়ে কখনোই যেতে চায়নি। শেষ যেদিন দেখা হয় সেদিনও বলেছিল মরলে মরবে এদেশে, তাও কোথাও যাবে না। হিয়া এবার প্রথমবারের মতো মুখ খুলল। প্রকৃতি কি ডায়েরি লিখতেন? দীপ্তি দেবী এবার ভেজা চোখে হাসলেন। ডায়েরি? ওর ঘরে ছোট একটা সিন্দুক ছিল, সেখানে তাকে তাকে সাজানো ছিল অনেকগুলো ডায়েরি। ওর জীবনের সব ঘটনা অক্ষরে অক্ষরে লিখতেই হবে ওর, এমন পাগল ছিল ও। তবে ওই ডায়েরিগুলো পড়ার সৌভাগ্য কখনোই কারো হয়নি। প্রকৃতি সবসময় বলতো আমি সময়কে আটকে রাখছি পাতার ভাঁজে। বুড়ো হয়ে গেলে যখন স্মৃতিশক্তি কমে যাবে তখন ওগুলো পড়তে পড়তে সুন্দর মুহূর্তগুলোকে মনে করব। তুর্য একটু চমকালো কি? তুর্য প্রশ্ন ছুড়ল, রুশান দাদাকে জানতেন প্রকৃতির ডায়েরি লেখা সম্পর্কে? দীপ্তি দেবী এবার তুর্যের মুখের দিকে তাকিয়ে বললেন, কেন জানবে না? আমার যতদূর মনে পড়ে প্রকৃতিকে রুশান একটা ডায়েরি উপহার দিয়েছিল। পাতা শেষ হওয়ার ভয়ে প্রকৃতি কখনোই ওই ডায়েরিতে কলমের আঁচড়ও কাটেনি। তুর্য আর হিয়া মুহূর্তেই থমকে গেল। নিঃশব্দ এক ভয় আর বিস্ময়ের রেখা দুজনের চোখে আঁকিবুকিতে ফুটে উঠল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন চোখের ভেতর প্রশ্নগুলো আরো গাঢ় হয়ে উঠেছে।
হিয়ার মনে তখন ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকলো সেই প্রশ্ন, তাহলে কেন আব্দুল রুশান মোহাম্মদ অস্বীকার করছিলেন প্রকৃতির ডায়েরি সম্পর্কে? মানুষ কখন অস্বীকার করে? ত্রিরাধারার উত্তর মাথায় বাজতে লাগলো। এক, যখন সে জানে না। দুই, যখন জানে তবু স্বীকার করতে চায় না। তিন, যখন সত্যি মনে নেই। কিন্তু আব্দুল রুশান মোহাম্মদ কি সত্যি এমন মানুষ যে এত সহজে ভুলে যেতে পারে? সেই ভাবনার শ্রোতাকে আর বেশি দূর ভাবতে না দিয়ে তুর্য নীরবতা ভেঙে ফেলল। গলায় এক ধরনের দৃঢ়তা নিয়ে বলল, প্রকৃতির পরিবারে অন্য কেউ আছে? কোনো ভাই, বোন, দুই সম্পর্কের আত্মীয়, যে কেউ? দীপ্তি দেবীর মুখে তখন এক ধরনের শূন্যতার ছায়া। তিনি নিঃশ্বাস ফেলে বললেন, না, কেউ না। সবাই সবাই সব ছেড়ে গেছেন, কলকাতায় চলে গিয়েছেন। এমনকি ওদের সেই বাড়িটাও দখলদারদের হাতে চলে গিয়েছে। একবারের জন্য কেউ আসেনি দখল বুঝতে, একবারের জন্যও না। তুর্য গভীর দৃষ্টি নিয়ে আবার প্রশ্ন করল, আর ওদের ব্যবসা? দীপ্তি দেবী কিছুটা দুঃখ মিশ্রিত কণ্ঠে উত্তর দিলেন, সব বিক্রি হয়ে গেছে। নিউ মার্কেটে ওদের শাড়ির দোকান ছিল, মনে হয় নাম ছিল ভাগ্যলক্ষ্মী বস্ত্রালয়। সেটাও ওর দাদারা বিক্রি করে চলে গেল। কেউ পেছনে ফিরে তাকালো না, কোনো খোঁজ রাখেনি, কোনো সম্পর্ক টিকিয়ে রাখেনি। এমনকি প্রকৃতির বাবার সঙ্গেও আমার বাবার সম্পর্ক খুব ভালো ছিল, তবুও একবারও যোগাযোগ করলো না। কেমন করে যেন একেবারে হাত গুটিয়ে নিল ওরা, এদেশ থেকে, এদেশের মানুষদের থেকে, প্রতিটি সম্পর্কের থেকে। তার কণ্ঠে তখন অনুনৃত্য হচ্ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। কি জানি কিসের এত অভিমান। ঘরটিতে তখন নেমে এলো এক নিঃশব্দ শোক। বাতাসে যেন ভেসে বেড়ালো অদৃশ্য এক দীর্ঘশ্বাস। সবার মাঝে এই একটা শব্দ যেন ঘুরে ফিরে বাজলো, কিসের এত অভিমান? তুর্য অনুভব করলো প্রতিটি উত্তর তাকে আরো গভীর কোনো অজানা রহস্যর দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে ইতিহাস, সম্পর্ক আর অভিমানের কাহিনী জড়িয়ে আছে এক দুর্বোধ্য জালে। এবার তুর্য খুব আর শান্ত গলায় বলল, আমরা রুশান দাদের বাড়ির চিলেকোঠায় প্রকৃতির ডায়েরি পেয়েছি। আপনি কি কোনোভাবে বলতে পারবেন প্রকৃতির ডায়েরি এই বাড়িতে কি করে এলো? দীপ্তি দেবী এক অদ্ভুত বিস্মিত চোখে তাকালেন। প্রকৃতির ডায়েরি চিলেকোঠায়? তুর্য বলল, আর হ্যাঁ, শেষ কতগুলো পৃষ্ঠা কেউ ইচ্ছে করে ছেড়ে নিয়েছে এমন। আমরা যতদূর জানি রুশান দাদার বাড়ির কেউই তো চাইতো না যে প্রকৃতি আর দাদার সম্পর্কটা আঁকাক। তাহলে ও বাড়িতে কিভাবে গেল ডায়েরি? দীপ্তি দেবী এবার যেন বেশ সংকুচিত হলেন। ডায়েরি কি করে গিয়েছে সেটা বলতে পারবো না। হতেই পারে প্রকৃতি নিজেই রুশানকে দিয়েছে। তবে তোমাদের এই কথা কে বলেছে যে রুশানের বাড়ির কেউ মেনে নিয়েছিল না ওদেরকে? তুর্য আর হিয়া যেন থমকে গেল। তাদের মুখে কোনো উত্তর নেই, শুধু এক ধরনের বোবা বিস্ময়। সেই নীরবতার ভেতরেই দীপ্তি দেবীর কণ্ঠ ধীরে ধীরে বয়ে গেল, যেন বহুদিনের চেপে রাখা কোনো স্মৃতির অবশেষে ফাটল খুঁজে বেরিয়ে আসছে। দীপ্তি দেবী বলতে শুরু করলেন, কণ্ঠে হালকা এক কুয়াশার আস্তরণ। আমি কলকাতা যাওয়ার দিন দুয়েক আগের ঘটনা হবে হয়তো। রুশানের বাবা রবি আর প্রকৃতির সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেদিন আমি প্রকৃতির সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন হয়তো সন্ধ্যা। প্রকৃতি খুব খুশি ছিল। কি যে উচ্ছ্বাস, এক শিশু সুলভ সুখ। আমায় জড়িয়ে ধরে সে কি উৎসব ওর। তিনি থামলেন, যেন তখনকার সেই মুহূর্তে ফিরে গেলেন। তারপর বললেন, প্রকৃতি আমাকে বলেছিল রুশানের বাবা নাকি কথা দিয়েছে রুশান যুদ্ধ থেকে ফিরলে তাদের বিয়ে দিয়ে দেবে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। আমার মস্তিষ্ক স্পষ্ট জানতো এ কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু ওর মুখের সেই দৃঢ়তা, সেই চোখের বিশ্বাস আমাকে কাঁপিয়ে দিয়েছিল যে সত্য মিথ্যার সব সীমা পেরিয়ে ও এক নিজস্ব জগতে দাঁড়িয়ে পড়েছিল। ও আমাকে বারবার বোঝাতে চাইছিল সেই প্রতিশ্রুতি সত্য, একদম সত্য। আর রুশানের বাবা কিছু একটা শর্ত দিয়েছিল বোধহয়। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম কি শর্ত, তবে প্রকৃতি মুখ খোলেনি। সেদিন থেকে ও আরও দৃঢ়ভাবে গেড়ে বসেছিল যে ও কোনোভাবেই কলকাতায় যাবে না। তিনি চুপ করে গেলেন। ঘরের বাতাসে নিস্তব্ধতার মধ্যে জমে উঠল এক অদৃশ্য চাপ। গল্পের ভাঁজে যেন আরো অনেক অজানা গল্প ঢেকে আছে।
এক একটি কথা যেন এক একটি রহস্যের মুখোশ পরে বসে আছে। হিয়া আস্তে করে প্রশ্ন করল, কণ্ঠে কৌতূহল মিশ্রিত এক আবসা শঙ্কা। এই কথা কি বড় দাদা জানতেন? দীপ্তি দেবী নিঃশ্বাস ফেললেন। তার চোখের রেখাগুলো আরো গভীর হলো। চোখের নিচে ভাঁজ যেন অতীতের ক্লান্তি বহন করছে। তিনি মৃদু গলায় বললেন, এটা তো আমি বলতে পারবো না, তবে না জানার মতো কিছু তো ছিল না। তুর্য এবার কথা বলল, তার কণ্ঠে যেন শীতল যুক্তির শিহরণ। সব কথায় যেখানে প্রকৃতি নিজের ডায়েরিতে লিখতেন, সেই প্রকৃতি যে নিজের প্রতিটা অনুভব কাগজে মেলে ধরেছিল, সেখানে এই দিনে কোনো উল্লেখ নেই কেন? নাকি এই কথাগুলো কেউ ছেড়ে নিয়ে গেছে? তার কথায় এক রহস্যময় আধার নেমে এলো ঘরে, যেন এক অজানা হাত এসে প্রকৃতির সেই ডায়েরির পাতা উল্টে ছিঁড়ে লুকিয়ে রেখেছে কোনো অন্ধকার বাক্সে। এরপর আরও কিছুক্ষণ কথা চলল। দীপ্তি দেবীর কণ্ঠে যেন অতীতের পাখির মতো ডানায় ভর করে উড়ে গেল স্মৃতির বাগানে। ছোটবেলার কত কথা, বাড়ি আঙ্গিনার কচি আম গাছ, স্কুলের পথে হেঁটে যাওয়া, কলেজের পথের দিন, সবই একে একে ভেসে উঠল তার কণ্ঠস্রোতে। মাঝে মাঝে তিনি থেমে যান, মনে করেন কিছু, আবার ভুলেও গেছেন অনেক কিছু, আবার হেসে ওঠেন। এই বয়সে সব মনে রাখা যায় নাকি? তিনি বললেন প্রকৃতির কথা, কেমন করে প্রকৃতি ছিল স্কুলের সেরা ছাত্রী, কেমন এক রোখা মেয়েটি ছিল সে। বললেন, প্রকৃতি শুধু পড়াশুনোতেই নয়, গান, কবিতা, নাটক, সে যেন আলো হয়ে থাকতো। ওর মধ্যে ছিল এক ধরনের দুরন্ত স্বাধীনতা, যেন কোনো শিকলই তাকে বাঁধতে পারবে না। বহু অজানা গল্প শুনল তুর্য আর হিয়া। দীপ্তি দেবীর চোখে চোখে জ্বলছিল সেই ফেলে আসা দিনের আলো। বললেন তাদের বিশ্ববিদ্যালয়ের কথা, ক্লাসে পড়া অধ্যাপক, ক্যাম্পাসের জল বদলের গল্প, আড্ডার চায়ের দোকান, সাহিত্য সভা, রাজনীতি, ভালোবাসা, সেই সব দিন যেগুলো আর ফিরবে না, তবু হৃদয়ের কোষে গেঁথে আছে চিরকাল। ঘরের বাতাসে যেন ছড়িয়ে পড়ল নস্টালজিয়ার এক কোমল ঘ্রাণ। ঘড়ির কাঁটা সরে সরে পৌঁছে গেল দুপুর 2টার ঘরে। খাবার টেবিল সাজানো হলো সরল অথচ স্নেহভরা এক খাবারের সারিতে। দীপ্তি দেবী জোর করে তাদের খাওয়ালেন। তুর্য আর হিয়া ধীরে ধীরে প্রতিটি গ্রাসে যেন দীপ্তি দেবীর একাকিত্বে ছুঁয়ে দেখল। এরপর সময় শেষ, তারা বেরিয়ে পড়ল। তখন বাড়ির পুরনো ফটক পার হতে গিয়ে হঠাৎ তুর্য একবার পেছনে তাকালো। দীপ্তি দেবী বারান্দায় দাঁড়িয়ে আছেন, চোখে এক অমোঘ শূন্যতা আর অশ্লান হাসি। যেন একসঙ্গে অনেক কথা বলা হলো, তবুও কত কথা রয়ে গেল না বলা। রোদের আজ দুপুরকে জড়িয়ে ধরে ধীরে ধীরে পশ্চিমে হেলে যাচ্ছিল। গলির শেষ প্রান্তে পৌঁছে হিয়া আসতে বলল, কি আশ্চর্য, কতটা গল্প জমে থাকে একটা মানুষের। তুর্য মৃদু হাসল। হিয়া, জানিস তো, বাস্তবতায় সবসময় বাধ্যতামূলক গ্রহণযোগ্যতা নিয়ে আসে। মেনে নিলেই টিকে থাকা যায়, না মানলে ছুড়ে ফেলে অনেক দূরে। এরপর চুপ আবার তারা। তুর্য হিয়া যে বাস্তবতার সন্ধান খুঁজতে বেরিয়েছিল তার সন্ধান মেলেনি, তবে যা পকেটে নিয়ে ফিরেছে তাও কম নয়। কিছু সত্য হয়তো গোপনই সুন্দর, তাকে খুঁড়ে বাইরে এনে আদৌ কারো কোনো লাভ হয় না। তারপরও মানুষ লাভ ক্ষতির হিসেব ছেড়ে ছুটে বেড়ায় গভীরে। তুর্য আস্তে করে হাত ঘড়িতে চোখ রাখল। বাহ, 3টা বেজে গেছে। বল, কোথাও ঘুরতে যাবি নাকি এখনই ফিরবি? তুই যদি চাস তাহলে তোকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। এখানে বেশ কয়েকটা জায়গা আছে দেখার মতো, কিন্তু সব জায়গায় যাওয়ার সময় নেই। যে কোনো একটা জায়গায় যাওয়া সম্ভব। যদি যেতে চাস তাহলে বল, এরপর সন্ধ্যা 6টার গাড়ি ধরবো। হিয়ার চোখ জ্বলে উঠল উত্তেজনায়। চলো, কোথায় নিয়ে যাবে? তুর্য হাসল। তুই তো নদীর দেশের লোক, আর নদী দেখতে ভালো লাগবে তোর। হিয়া বাঁকা চোখে তাকিয়ে বলল, খুব লাগবে। তুর্য একটা রিক্সা ডাকলো। রিক্সা ছুটলো চাঁদপুরের 3 নদীর মোহনায়, যেখানে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া এসে মিশেছে বিনা নিমন্ত্রণে। বিকেলে নরম রোদে নদীর জল চিকচিক করে উঠছে, যেন সূর্যের সোনালি আঁচ ধীরে ধীরে নীল জলের উপর মেখে দিচ্ছে আলোর মায়া। দূর থেকে ভেসে আসছে ছোট ছোট ট্রলারের
দুলুনি। নদীর বুকে যেন শৈশবের দোলনার মতো নৌকাগুলো ধীরে দুলছে, স্বপ্ন আর বাস্তবের মাঝে এক অলৌকিক সুরে। চারপাশে এক গভীর নির্জন শান্তি। নদীর ওপারে বালুচর ধূসর আলোয় নিথর হয়ে আছে। মাঝে মাঝে কোনো জেলে নৌকা ভিড়ে জীবনের পুরনো আখ্যান নিয়ে। হিয়া থমকে দাঁড়িয়ে চোখ বড় করে দেখলো সেই ওপার জলরাশি। এত সুন্দর, আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা জায়গা হবে। তুর্য পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, নদীগুলো এমনই, কখনো শান্ত, কখনো উদ্দাম, কিন্তু সর্বদা প্রবাহমান। আলাদা আলাদা নদী আলাদা আলাদা জলের গল্প বলে। তুর্য ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর ধার থেকে একটু দূরে এক ছায়া ঘেরা গাছের গোড়ায় গিয়ে বসলো। সেই গাছের নিচে যেন ঘন ছায়া পড়েছে, বাতাসে তার পাতাগুলো নরম সুরে কাঁপছে। চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই গভীর এক নিস্তব্ধ সঙ্গীত গাইছে। রোদ ঝলমল করছে দূরের নদীর জলে, আলো চিকচিক করে প্রতিফলিত হচ্ছে, যেন কেউ সোনার ধুলা ছিটিয়ে দিয়েছে পানির বুক জুড়ে। দূরের ট্রলারগুলো ছোট ছোট বিন্দুর মতো ভেসে আসছে, বাতাসে তাদের চলার শব্দ মৃদু মৃদু ভেসে আসছে। আকাশটা বিশাল নীল, তাতে তুলোর মতো সাদা মেঘ ভাসছে ধীরে ধীরে। কখনো মেঘের ফাঁক দিয়ে এক টুকরো সূর্য আলত করে ঝুঁকে পড়ছে নদীর উপর। কিছু পাখি উড়ে যাচ্ছে নদীর দিক থেকে, তাদের ডানায় লেগে থাকা হাওয়া যেন বয়ে আনছে কোনো অচেনা দেশের গল্প। গাছের ডালে বসে থাকা একটি পাখি ডাকছে একটানা, সেই ডাকের মধ্যে একাকিত্ব আর আনন্দের মিশ্র সুর। হঠাৎ হিয়া তুর্যের পাশে এসে বসে পড়ল। দুজন চুপচাপ, কথা নেই, শুধু প্রকৃতির সেই অজানা গান শোনা। হিয়া চোখ বন্ধ করে বলল, তুর্য ভাই, এখানে বসে থাকলে মনে হয় সব দুঃখ, কষ্ট, জড়তা সব যেন মিলিয়ে যায়। শুধু একটা শান্তি, একটা গভীর প্রশান্তি ছড়িয়ে থাকে চারপাশে। তুর্য মৃদু হাসল। এই সব কিছু ভুলে থাকতেই মানুষ এত ঘুরে বেড়ায়, পাহাড়ে পাহাড়ে, সমুদ্রে সমুদ্রে, নদী থেকে নদীতে। একটা ছোট নৌকা ধীরে ধীরে পার ঘেঁষে এগিয়ে গেল। তার শরীর ছুঁয়ে তৈরি হলো ছোট্ট ছোট্ট ঢেউ, যা তীরে এসে মৃদু আলিঙ্গন করলো। বাতাসে ভেসে এলো কোনো অজানা ফুলের গন্ধ, মাটির শ্রদ্ধা ঘ্রাণের সাথে মিশে এক ধরনের মায়াবী পরিবেশ তৈরি করলো। আকাশে দূরের সিঁদুরের মেঘগুলো দিকে তাকিয়ে হিয়া ধীরে বলল, কণ্ঠে এক স্বপ্নবুল সুর, বৃষ্টি ভেজা নদী হয়তো অন্যরকম রূপ দেখা, তাই না? তুর্য হালকা হাসল, চোখে দূর দৃষ্টি নিয়ে। বৃষ্টি ভেজা নদী, সমুদ্র, এরা সবই অন্য এক জগতের। এক কথা বলা যায়, ভয়ঙ্কর সুন্দর। হিয়া চোখ মেলে তাকালো তার দিকে, কণ্ঠে নিঃসঙ্গ স্বীকারোক্তি, যেন এক শূন্যতা। আমি কখনো সমুদ্র দেখিনি। তুর্য মৃদু হাসি নিয়ে বলল, তাহলে তো তোর চোখ এখনো অপার সৌন্দর্যের ছোঁয়া পায়নি হিয়া। তোর হৃদয় এক বিশাল বিস্তারের ঋণী হয়ে গেল। কথাটা থেমে গিয়ে যেন বাতাসে ছড়িয়ে গেল এক অনিশ্চিত স্বপ্নের মতো। মেঘেরা ধীরে আরো লাল হয়ে উঠল, আর সেই আকাশের নিচে দাঁড়িয়ে দুজনের মাঝে দূরত্বটুকু জায়গা করে নিল অজানা অমলিন এক আকাঙ্ক্ষা। হিয়া এবার এক রাশ আবদার নিয়ে তুর্যের দিকে তাকিয়ে বলল, তুর্য ভাই, আমাকে কিছু ছবি তুলে দেবে? জায়গাটা অসম্ভব সুন্দর, একেবারে স্বপ্নের মতো। তুর্য হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলো। হিয়াকে একবার নদীর পাড়ে, একবার আকাশের নিচে, একবার ছোট্ট ট্রলারের পেছনে দাঁড় করিয়ে ছবি তুলতে লাগলো। হিয়া চুপচাপ পোজ দিচ্ছিল, চোখে কৌতূহল আর আনন্দের দীপ্ত। ছবি তোলার পর হিয়া তাড়াহুড়া করে তুর্যের পাশে গিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে ছবিগুলো দেখতে লাগলো। প্রথম ছবিটা দেখে থমকে গেল, দ্বিতীয়টায় এসে চমকে উঠল, তৃতীয়টায় চোখ কপালে তুলল। তুমি তুমি তো অসাধারণ ছবি তোলো। হিয়া অবাক কণ্ঠে বলে উঠল, এটা কি তোমার ফোনের গুণ নাকি অন্য কিছু? তুর্য মৃদু হাসল, ঠোঁটের কোণে এক চিলতে গর্বের রেখা। তুই কখনো আমার ফেসবুক প্রোফাইল চেক করিসনি, তাই তো? হিয়া অবাক হয়ে মাথা নাড়ল। না, কেন? তুর্য চোখ সরিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, না, কিছু না, শখের বসে মাঝে মধ্যে ছবি তুলি, ভালো লাগে। হিয়া হঠাৎ এক চিলতে দুষ্টু হাসি নিয়ে চেঁচিয়ে উঠল, ও, তুমি তাহলে ক্যামেরাম্যান? তুর্য কপালে হাত দিয়ে মাথা নিচু করলো, তারপর ধীরে ধীরে চোখ তুলল, চোখে এক রাশ কৌতূহল মিশ্রিত রাগ।
ওটা ফটোগ্রাফার হয় হিয়া, ক্যামেরাম্যান নয়। হিয়া তুর্যের ধৈর্যের পরীক্ষা নিতে আরো এক ধাপ এগিয়ে বলে। আরে একই তো, ফটোগ্রাফারের বাংলা নামই তো ক্যামেরাম্যান। তুর্য এবার রাগে দাঁতে দাঁত চেপে ফোনটা হিয়ার হাত থেকে কেড়ে নিল। আর তোর ছবি তুলছি না, যেগুলো আছে ওগুলো পাঠিয়ে দেব। হিয়া কষ্ট করে নিজের হাসি চাপার চেষ্টা করলো, কিন্তু তার চোখের দুষ্টু ঝিলিক লুকিয়ে রইল না। তুর্য ফোনটা পকেটে রেখে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকলো। নদীর হাওয়া তার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল দূরে কোথাও। কয়েক মুহূর্ত পর তুর্য আবার ফোনটা বের করলো। এবার সে নিঃশব্দে প্রকৃতির কিছু ছবি জমাতে থাকলো। ছবি তোলার ফাঁকে ধপ করেই মাটিতে বসে পড়ল। চোখের সামনে নদী বয়ে চলছিল, অথচ মনে হচ্ছিল নদীর সঙ্গে তার ভেতরে কোনো স্রোত নীরবে বয়ে যাচ্ছে। পাশে বসা হিয়া একবার তুর্যের দিকে তাকালো, একবার নদীর দিকে। মনে হলো এই মুহূর্তে এই নীরবতা, এই হাসি, এই রাগ, এই নদী, এই বিকেল সব এক অমলিন কবিতা। আকাশ তখন রং পাল্টাতে শুরু করেছে। নীলের আগে মিশছে লালচে রং। সূর্য ধীরে ধীরে পশ্চিমের দিকে ঢলে পড়ছে। গাছের পাতার ফাঁক দিয়ে সেই আলো এসে পড়ছে তুর্য আর হিয়ার মুখে। শেষ বিকেলের আদুরে ছোঁয়া দিয়ে পালিয়ে যাচ্ছে। তুর্য মাটিতে শুয়ে পড়ল, চোখ রেখে দিল ওপরে সেই বিশাল আকাশের দিকে। আমরা কত রহস্য খুঁজতে ছুটে চলি প্রতিনিয়ত, কিন্তু আকাশটাকে দেখ, সব রহস্য জেনেও চুপচাপ রং ছড়াচ্ছে, যেন কিছুই জানে না, কিন্তু সব দেখে যায়, হিসেব রেখে যায় প্রতিদিন, প্রতিনিয়ত। হিয়া তুর্যের দিকে তাকিয়ে হাসলো। তুর্য ভাই, আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনি এতটা তীক্ষ্ণ কল্পখেয়ালি মানুষ। আপনি চারপাশে তখনও বাতাসের কানে বাজছে নদীর জলে হালকা জলোচ্ছ্বাস, দূরের পাখিদের উড়ে যাওয়া, আর নিঃশব্দে এক অপূর্ব বিকেলে শুয়ে থাকার অনুভূতি। তুর্য শুয়ে থাকা অবস্থায় হাতে বাঁধা ঘড়ির দিকে তাকালো। সূর্যের আলো ঘড়ির কাছে প্রতিফলিত হয়ে এক সোনালি রেখা এঁকে দিল। সময় অনেক ঘুরে গেছে। তুর্য উঠে বসলো, পাশে বসে থাকা হিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলো। নরম কণ্ঠে বলল তুর্য, ফেরার সময় হয়ে গেছে হিয়া। হিয়া কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল, যেন এই অপার সৌন্দর্যকে হৃদয়ের ভেতরে একেবারে আটকে রাখতে চাইছে। তারপর আস্তে করে মাথা নাড়ল। দুজন ধীরে ধীরে গাছের ছায়া থেকে বেরিয়ে পড়ল। নৌকার দোল, নদীর কোলাহল, পাখিদের ডানা ঝাপটানোর শব্দ পেছনে ফেলে তারা হেঁটে চলল নদীর ধার থেকে সরে গিয়ে শহরের দিকে। রাস্তার ধুলো উড়িয়ে রিকশা এগিয়ে চলল বাস স্ট্যান্ডের দিকে। বিকেলের আলো এখন গোধূলির ছায়ায় মিশেছে। চারপাশে দোকানগুলো একে একে জ্বালিয়ে ফেলছে তাদের টিমটিমে আলো। রাস্তার ধারে কিছু চায়ের দোকান থেকে ভেসে আসছে চায়ের গন্ধ আর মৃদু কথার আয়োজন। বাস স্ট্যান্ডে পৌঁছে টিকিট কাটলো, তারপর ধীরে ধীরে বাসে উঠে আসন খুঁজে বসলো। জানালার ধারে বসে হিয়া বাইরে তাকিয়ে রইল। শহরের আলো, অচেনা মুখ, দোকানের সাইনবোর্ড, মানুষের ব্যস্ততা, সব যেন এক নিস্তব্ধ চলন্ত দৃশ্যের মতো দ্রুত বদলে যেতে লাগলো। বাস তখন শহরের আলোকে অতিক্রম করে অন্ধকার রাতের বুক চিরে ছুটে চলছে ঢাকার দিকে। পেছনে ফেলে যাচ্ছে নদীর দেশ, শূন্যতার গল্প, স্মৃতির ভাস, আর এক অমোঘ শান্তির দুপুর। হিয়ার ভাবনা ওকে ছুঁয়ে নিচ্ছে। কি এক অসাধারণ যাত্রা। হিয়া নিজের সাথেই কথোপকথন চালায়, খুব গোপনে। যা খুঁজতে বেরিয়েছিলাম সেটা পেয়েছি কিনা জানি না, তবে যেটা পেয়েছি সেটা তো খোঁজার তো কথা ছিল না। গল্পের নাও যেন হাওয়ার আগেই ছুটছে। এই গল্পটা আসলে কার? রাত প্রায় 9টা। ঢাকার ব্যস্ত রাস্তাগুলোকে পেছনে ফেলে তুর্য, হিয়া আর মিম শেষে পৌঁছালো তাদের গন্তব্যে। তুর্য বাড়ির বাইরে থেকে আগে হিয়া আর মিমকে বাড়িতে যেতে বলল। হিয়ার চোখে ক্লান্তি আর তৃপ্তির মিশেল। মিম পাশে হাঁটছে চুপচাপ। মনে হয় সেও দিনের অভিজ্ঞতাগুলো ভেতরে ভেতরে গুছিয়ে নিচ্ছে। বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন এক অদৃশ্য বিস্ফোরণ ঘটল। ঘরের ভেতর বাতাসে টান টান উত্তেজনা, এক রকম দৃশ্যমান অশান্তি। বসার ঘরে সারি সারি মুখ, মোহাম্মদ রবিউল মোহাম্মদ গম্ভীর দৃষ্টি, মিনুর রহমানের উদ্বিগ্ন মুখ, পিউয়ের অস্বস্তিকর চাহনি, আর
আলিফের চাপা কৌতূহল। সবাই যেন কোনো এক অজানা আশঙ্কায় গ্রাসে নীরবে অপেক্ষা করছিল। সেই প্রতীক্ষার অবশেষ উপস্থিতি হিয়া আর মিম। হিয়া ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, হাতের মুঠোয় ধরা ফোনের দিকে তাকিয়ে নিল একবার। ফোনটি বিকেল থেকেই প্রাণহীন, চার্জের অভাবে নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধ ফোন যেন এখন সবচেয়ে বড় সাক্ষী। পাশে মিম, তারও মুখেও একরকম উণ্ঠা। মিমের ফোনও নীরব, ইচ্ছে করেই বন্ধ করে রেখেছিল। মিনুর রহমান ক্রমাগত আসা ফোন কলের ভয়ে দুজনের চোখ একেবারের জন্য ছুঁয়ে গেল, যেন বোঝাপড়া এক নীরব সেতু গড়ে উঠল তাদের মধ্যে। কিন্তু সেই সেতু ভেঙে চুরমার হলো ঘরের ভেতরে এক ঝাঁক প্রশ্ন, ধমক আর উদ্বিগ্ন স্বরে। ঘরে ঢুকতেই বয়ে গেল ঝড়। ঘন্টা খানেক চলল সেই তুলকালাম। সবাই পালা করে তাদের বকল, কেউ ভালোবাসার ভর্সনা দিয়ে, কেউ রাগের ঝড় তুলে, কেউ আবার নীরব অভিমানে চোখ ফিরিয়ে। অথচ হিয়া আর মিম চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু, চোখে অপরাধবোধের ছায়া। বাইরে তখনও মৃদু বাতাস বয়ে যাচ্ছিল, ঘরের ভেতর থেকে ভেসে আসছিল ধমকের প্রতিধ্বনি, যেন দু জগতের মাঝখানে দাঁড়িয়ে তারা। আব্দুল রবিউল মুহাম্মদ এক ক্লান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। সেই নিঃশ্বাসে যেন বহু বছরের অভিজ্ঞতা, দায়িত্ববোধ আর না বলা কথার ভার মিশেছিল। তিনি বরাবরই দায়িত্বশীল, কঠোর শাসকের মতো দৃঢ়, আবার নিঃশব্দ আশ্রয়ের মতো কোমল। হিয়া তারই ছায়ার, তারই স্নেহের আড়ালে বড় হয়েছে। তাই যখন শাসনের সময় আসে তিনি তা এড়িয়ে যান না। আবার সেই শাসনের পর বুকের মধ্যে আগলে রাখলেও কোনো কমতি রাখেন না। মিনুর রহমান তখন পাশে বসে আছেন, চোখ মুখে একরকম শান্তি ফিরে এসেছে, যদিও সেই শান্তি আসলে এক প্রকার ক্লান্তি। উত্তেজনার ঢেউ ধীরে ধীরে স্তিমিত হয়েছে ঘরে। পিউ নিজের জায়গায় চুপচাপ বসে, আলিফ জানালার দিকে তাকিয়ে আছে, মিম আর হিয়া নীরবে দাঁড়িয়ে আছে তাদের সবার সামনে, যেন নিজের অপরাধের বিচার নিজেই চুপচাপ মেনে নিচ্ছে। সবকিছু শেষে ঘরে নেমে এলো নিস্তব্ধতা। শাসনের ঝড়, অভিমান, উদ্বেগের হাওয়া মিলিয়ে গিয়ে ঘর যেন এক অবসন্ন নিঃশ্বাসে ভরে উঠল। ক্লান্ত শরীরে মিম আর হিয়া ধীরে ধীরে নিজেদের ঘরে ছুটে গেল। দুজনের চোখে মুখে কৃষিত আর শান্তির মিশ্র ছায়া, যেন এক দীর্ঘ যুদ্ধ শেষে অবশেষে সহ্য খুঁজে পাওয়া। হিয়া ঘরে ঢুকতেই দরম করে দরজা বন্ধ করে ফেলল, কাঁধের ব্যাগটা এক কোণে ছুঁড়ে রেখে হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়ল। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে মিমের দিকে তাকিয়ে সব খুলে বলতে শুরু করলো, ছোট ছোট বাক্য, আবেগে ভরা কণ্ঠ, কিছুটা গুছিয়ে কিছুটা এলোমেলো ভাবে সে বর্ণনা করে গেল দিনের প্রতিটি বাক্য, প্রতিটি অনিশ্চয়তা। মিম মন দিয়ে শুনছিল, মাঝে মাঝে চোখ বড় করে, কখনো শ্বাস রুদ্ধ করে। পাশের বিছানায় বসে পিউ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের দিকে। তার চোখে একরকম প্রশ্ন, একরকম ক্ষীণক্ষোভ। সে বুঝতে পারছিল না পুরো ঘটনার জটিলতা, কিন্তু বুঝতে পেরেছে একটাই, যে তার জায়গা হয়নি তাদের গোপনীয়তায়। তাই সে চুপ করে মুখ ফুলিয়ে বসে রইল, চোখ সরিয়ে নিল ওদের দিক থেকে। অভিমানের মেঘ তার ছোট্ট হৃদয়ে গাঢ় হতে থাকলো, একটুখানি না নেওয়া দাওয়াতের ক্ষত নিয়ে। রাতের শহর তখন জানালার ওপারে ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছিল, চারপাশে আলো একে একে নিভে যাচ্ছিল। হিয়ার বুকের ভেতর সেই প্রশ্নগুলো যেন গুনগুন করে ডাকতে থাকলো। জানালার কাছে মুখ ঠেকিয়ে সে অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন রাতের কোনো অদৃশ্য সুতোর টানে সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। বাইরে তখন কৃষ্ণচূড়ার ছায়া হাওয়ায় দুলছিল, আর জোনাকির আলো টিমটিম করে। কিন্তু সেই আলোই যেন হঠাৎ এক রহস্যের গহ্বরকে স্পর্শ করলো। একের পর এক প্রশ্ন ভেসে উঠল মনে, তবে প্রশ্নগুলো এবার ভয়ঙ্কর তীক্ষ্ণ। প্রকৃতি যে ডায়েরি লিখত, এ কথা যদি আব্দুল রুশান মুহাম্মদ জানতেন তাহলে অস্বীকার কেন করলেন? আব্দুল রবিউল মুহাম্মদ কেন বললেননি যে তিনি আর তার বাবা প্রকৃতির সাথে দেখা করতে গিয়েছিলেন? কেনই বা বললেননি তার বাবা সব মেনে নিয়েছিল, নাকি সব বলেছিলেন? আব্দুল রুশান মুহাম্মদই বিষয়কে আড়ালে ফেলতে চাননি তো? এই গল্পের খলনায়ক আসলে কে? কার জন্য নির্বাসিত হলো কৃষ্ণচূড়া? হিয়ার কাছে ছিল শুধু প্রশ্ন, একের পর এক ধাঁধার মতো জটিল অসমাপ্ত প্রশ্ন। প্রতিটি প্রশ্ন যেন অন্য নতুন প্রশ্নের দিকে নিয়ে যায়,
অথচ কোনো উত্তর তার জানা নেই। সে যেন এক রহস্যময় গোলক ধাঁধার ভেতরে হাঁটছে, প্রতি মোড়ে নতুন দ্বিধা, নতুন কৌতূহল, নতুন বিভ্রান্তি। কিন্তু তুর্যের কাছে এই একই যাত্রা ভিন্ন। তার কাছে এটা নতুন দরজা, নতুন খোলা জানালা, যা তাকে এক অজানা পথে আহ্বান করছিল। সে প্রশ্নে আটকে থাকেনি, বরং সেই প্রশ্নগুলোর মধ্য থেকে খুঁজে নিচ্ছিল পথের চিহ্ন। প্রতিটি ইঙ্গিত, প্রতিটি দৃঢ়ান্ত তাকে এক ধরনের দিশা দিচ্ছিল, যেন সে নিজের ভেতরের কোনো অজানা সত্যের দিকে এগিয়ে চলছে। তার মনে হচ্ছিল প্রতিটি রহস্য তাকে কোথাও নিয়ে যাবে, কোথাও কোনো অর্থবহ সমাপ্তির দিকে। সেই রহস্যগুলো তার কাছে ভয়ের নয়, বরং আহ্বানের মতো, এক অনিবার্য যাত্রার অনুরণন। বাহিরে তখন রাতের নিস্তব্ধতার মধ্যে জোনাকির আলো আরো স্পষ্ট হচ্ছিল। কেউ প্রশ্নে, কেউ উত্তর খুঁজে, আবার কেউ পথের দিকে পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল। তবে এক প্রশ্নে দুজনেই বাধা। এই গল্পের খলনায়ক আসলে কে? কার জন্য নির্বাসিত হলো কৃষ্ণচূড়া? সকালের প্রথম প্রহর, ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হতে শুরু করেছে। আকাশের পূর্ব দিগন্তে রোদ্দুরের নরম আলোকরেখা যেন আলতো করে ছুঁয়ে দিচ্ছে নিস্তব্ধ শহরটাকে। শহর জেগে উঠেছে। দোকানের শাটার খোলার শব্দ, চায়ের দোকানের কেটলির শীষ, দূর থেকে ভেসে আসা কোনো অস্পষ্ট সুর মিলে এক অদ্ভুত সকাল গড়ে তুলেছে। দোতলার উত্তরে সেই ঘর থেকে ভেসে আসছে এক মধুর তানপুরার সুর, যেটা যেন পুরো বাড়ি ছুঁয়ে বেরিয়ে পড়ল গলিপথে। রাস্তার মোড়ে মানুষ থেমে থেমে মন্ত্রমুগ্ধের মতো তাকাচ্ছে বাড়ির দিকে, খুঁজছে কে এই সুরের জাদুকর, কে এই মায়াবী কণ্ঠস্বর। যেন সারা পাড়া সেই সুরের উৎসের সন্ধানে মগ্ন। বাড়িটার চারপাশে জড়িয়ে গেছে এক অদৃশ্য জাদু বলে। ঘরের ভেতরের রান্নাঘর থেকে ভেসে আসা নানান রকম থালা বাসনের শব্দ, ধোঁয়ার মৃদু গন্ধ মিশে যাচ্ছে সকালের বাতাসে। উঠানের সদ্য ফোটা গাধা আর জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে হাওয়ার সাথে। উঠোনের এক কোণে 15 থেকে 16 বছরের এক কিশোর তার নতুন পাওয়া সাইকেলের পেডেল ঘুরিয়ে যাচ্ছে আনন্দে, গলায় চাপা গুনগুন। তার চোখে সেই প্রথম সাইকেল চালানোর উচ্ছ্বাস, স্বাধীনতার স্বপ্ন। ঠিক তখন বাড়ির সদর দরজা পেরিয়ে প্রবেশ করলো এক মেয়ে। পাতলা রঙা শাড়ি তার গায়ে, দু লম্বা বেনির আলতো করে কাঁধে রাখা, মুখে একরকম দুরন্ত হাসি। পায়ের নুপুরের আওয়াজ যেন তানপুরার সুরের সাথে মিশে গিয়ে এক নতুন রাগ বেঁধে ফেলল। মেয়েটা ধীরে ধীরে উঠোন পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। আর ঠিক তখনই থেমে গেল তানপুরার সুর, যেন সুর নিজেই তার জন্য থেমে গেল। নিঃশব্দে মাথা নুইয়ে দিল। উত্তরের ঘরের জানালায় পড়ল এক লম্বা ছায়া। কালচে শাড়িতে জড়ানো সেই মেয়েটির রূপ যেন কাচের ওপারে রোদ্দুরে সোনালি হয়ে উঠেছে। লম্বা বেনি এখনো বাম কাঁধে সুন্দর করে গাঁথা, কপালে ছোট্ট এক কালো টিপ, ঠোঁট এক নিঃশব্দে হাসি, যেন কোনো প্রাচীন রূপকথা হঠাৎ বাস্তবে নেমে এসেছে। রাস্তার ধারে তুর্য দাঁড়িয়ে, তার দৃষ্টি অপলক সেই দোতলার উত্তরের ঘরটার দিকে। চোখে এক অজানা শিহরণ, মনে অজস্র অসীমাংসিত প্রশ্ন। সময় যেন তার জন্য এখানে থমকে গেছে। বাইরে বেরোলেই সময় আরো ছুটে চলে যাবে বোধহয়। অতীত আর বর্তমান যেন এক সঙ্গে চলছে। রাস্তার মাঝে যেন সীমানা পেতে দিয়েছে সময়। সে জানে না কিভাবে এখানে চলে এসেছে, কত সুখ, কত পায়ের ছাপ তাকে এই পথে টেনে এনেছে। তুর্য জানে না ঠিক কোন টানে সে প্রকৃতিকে হন্য হয়ে খুঁজছে। এটা কি তার রহস্য আকর্ষণ, নাকি অন্য কিছু? একটা হাওয়া বয়ে গেল হঠাৎ, এক চিলতে হাওয়া, কেমন অচেনা। তুর্যর চোখের পলক পড়ল, আর সেই মুহূর্তেই সব যেন বদলে গেল। সব রং মুছে গেল। সেই দোতলা বাড়ির উধাও, সেই জানালা, সেই তানপুরা, সেই ছায়া নেই তার চোখের সামনে। এখন শুধু এক বিশাল বহুতল ভবন, কাচের দেওয়াল, শীতল রেলিং, গা ছমছমে নিস্তব্ধতা। সেই সুর নেই, সেই উঠোন নেই, সেই পায়ের নুপুর নেই। জানালার কোনো ছায়া পড়ে না, শুধু ধূসর কোলাহলহীন এক বাস্তবতা। তুর্য হাসে, সবটাই কল্পনা। শহর চলছে নিজের ছন্দে, চারপাশের মানুষ, গাড়ির কোলাহল, কেউ থামে না, কেউ ফিরেও তাকায় না। শুধু তুর্য দাঁড়িয়ে আছে একা, এক অজানা সত্যের খোঁজ। ঠিক তখনই তার পকেটে রাখা ফোন বেজে উঠল। স্মৃতি থেকে বাস্তবে ফিরে আনলো সেই
কম্পন। স্ক্রিনে ভেসে উঠল নেহাল কল করেছে। তুর্য ধীরে ফোনটা কানে তুলল। হ্যালো। ওপাশ থেকে নেহালের উত্তেজিত গলা। ভাই, যেটা খুঁজতে দিয়েছিলি খুঁজে পেয়েছি। নিউ মার্কেট 1970 সালের ম্যাগাজিনে আর কিছু রেকর্ডে ভাগ্যলক্ষ্মী বস্ত্রালয় একটা বড় শাড়ির দোকান ছিল, অনেক বিখ্যাত। যুদ্ধের পরেই দোকানটা উঠে যায়। শুনলাম দোকানের আসল মালিক বিদেশে চলে গিয়েছিলেন, পরে আর ফিরেননি। অন্য লোক এসে জায়গা দখল করে নিয়েছে। পরে অবশ্য মালিকানা দেখিয়ে দোকান ছিনিয়ে বিক্রি করে দেয় দোকানদার, তবে নামটাও হারিয়ে গেছে। তুর্য কিছুক্ষণ চুপ করে রইল। এক অজানা কষ্ট বুকের ভেতরে বেঁধে বসছে। বিক্রি করে গিয়েছিল, মালিক বিক্রি করে গিয়েছিলেন। তার ঠোঁটে অদ্ভুত এক তৃপ্তির হাসি ফুটল। একটু নিঃশ্বাস নিল সে। আস্তে বলল তুর্য। নেহাল, তুই দারুণ কাজ করেছিস, ধন্যবাদ। ওপাশে নেহাল বলল। ইমেল দেখেছিস? সেখানে আমি পুরনো কিছু ফাইলের ডকুমেন্ট পাঠিয়েছি তোকে, আরও কিছু খুঁজতে হবে। তুর্য আকাশের দিকে তাকালো। শহরের কোলাহলের মাঝে হঠাৎ পরিচিত সুর ফিরে এলো তার কানে। মৃদু ফিসফিস। সে হাসলো, ধীরে মাথা নাড়ল। না নেহাল, এটুকু যথেষ্ট। ফোনটা কেটে দিল তুর্য। চোখ দুটো বন্ধ করলো। অস্পষ্ট সুরে আওড়ালো। রহস্য দিয়ে রহস্য ভাঙতে হবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে থামলো 9-এর কাঁটায়। ঠিক সেই মুহূর্তেই হিয়ার চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। সে স্বপ্নলোক থেকে বাস্তবের পৃথিবীতে ফিরল সে। ঘুমের কুয়াশা ছড়িয়ে পড়ল চারপাশে। আর হিয়া উঠে বসে চারপাশটা একবার নিরীক্ষা করল। সকাল কি সত্যি শুরু হয়েছে, নাকি এখনো রাতের কোনো ফাঁকা প্রহর? তারপর ধীরে ধীরে আঙ্গুলের ফাঁকে চুলগুলো জড়িয়ে নিল খোপা করে, যেন নিজের শৃঙ্খলাকে নিজেই গুছিয়ে নিচ্ছে। চোখ দুটো ছুঁয়ে গেল টেবিলের ওপরে রাখা মোবাইলের স্ক্রিনে, যেখানে কাল চাঁদপুরের তোলা ছবিগুলো জ্বলজ্বল করছে। হিয়া এক এক করে ছবি দেখতে লাগলো। কি অমায়িক সৌন্দর্য উকি দিচ্ছে ছবি হয়ে। হিয়া যেন নিজের ছবি পর্যবেক্ষণ করতে শুরু করলো। সে নিজের অজান্তেই যেন নিজের এই স্থির চিত্তের সাথে প্রকৃতির রূপ মেলাচ্ছে। নিজের লম্বা চুলে হাত বোলালো, মুখে হালকা হাসি এঁকে নিল। নিজের অজান্তেই সে প্রকৃতির মতো হয়ে উঠতে চাইছে। কল্পনার প্রকৃতি যেন হিয়ার মাঝে নিজের বসবাস পাকাপোক্ত করে নিতে শুরু করেছে। জানালার ফাঁকগুলি হালকা বাতাস এসে হিয়ার মুখ ছুঁয়ে গেল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে সেই স্পর্শটুকু অনুভব করলো, যেন প্রকৃতি তাকে আলতো করে জড়িয়ে ধরল। কিন্তু ঘরের ভেতরে বাতাস যেন এখনো ভারী, থমথমে। প্রশ্নরা ঠিক নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, অজানা উত্তরগুলো ভার নিয়ে। বাড়ির পরিবেশটা গত 2 দিন ধরে ভারাক্রান্ত, গুমোট। আব্দুল রুশান মোহাম্মদ সেই থেকে ঘরের ভেতরেই আছেন, বের হননি একবারও। ডায়েরিটা বালিশের নিচে রেখে আবার হাতে নিচ্ছে, আবার রাখছে, আবার পাতার পর পাতা উল্টে আওড়াচ্ছেন প্রতিটা শব্দ। সেই পুরনো ডায়েরি, যা তার ছোঁয়া পেতে পেতে 56 বছর কেটে গেছে। আজ তার স্পর্শের শব্দগুলো পূর্ণতা পেল যেন। সকালের ঘুম ভাঙার পর হিয়ার প্রথম ছায়া পড়েছে আব্দুল রুশান মাহমুদের ঘরের দরজায়। আজ বাতাসের অবস্থা বেশ হালকা। হিয়া খুব ধীরে দরজায় টোকা দিল। ভেতর থেকেও স্মিত স্বরূপ আব্দুল রোশান মুহাম্মদ তাকে ভেতরে যেতে বলল। হিয়া দেখল মানুষটা এখনো তার আরাম কেদারায় জানালার পাশে বসা। আব্দুল রোশান মোহাম্মদ হিয়ার উপস্থিতিতে একবারও চোখ না ফিরিয়ে ডায়েরিটা আঙ্গুলের নিচে ছুঁয়ে বললেন, এই ডায়েরি আমায় ছোঁয়া পেতে কত যুগ অপেক্ষা করেছে, 5 দশক, 50-এরও বেশি বছর। আমি কোথায় ছিলাম তখন? কেন পাইনি এর গন্ধ, এর গল্প, এর কান্না? চোখের কোণায় জল চিকচিক করে উঠল, কিন্তু তিনি সেই জল মুছে ফেললেন না। শুধু একবার নিঃশ্বাস নিয়ে মৃদু হেসে বললেন, অদ্ভুত খেলায় ভরিয়ে রাখে না সময় আমাদের। হিয়া নিস্তব্ধ, শব্দ ওর কণ্ঠে ছয় না। আব্দুল রুশান মোহাম্মদ শুধু একবার হাতের ইশারায় হিয়াকে কাছে ডাকলেন। হিয়া এগোলো, চেয়ারের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আব্দুল রুশান মোহাম্মদ খুব মমতার সাথে হিয়ার মাথায় হাত রাখলেন। হিয়া, তুমি আমার খুব প্রিয় দাদু ভাই। জীবনে প্রেম আসবে, ভালোবাসা আসবে, এটাই নিয়ম। তবে জীবনকে আমার মতো ভাসিও না। জীবন যখনই সুযোগ দেবে জীবনকে আঁকড়ে ধরবে। প্রকৃতির ডায়েরিটা পড়ে আবার আফসোস হচ্ছে না? আমি আমার ব্যর্থতা দেখছি,
কি হতো যদি সেই দিন যদি ওকে নিয়ে পালিয়ে যেতাম? গলার স্বর এবার অস্পষ্ট হয়ে এলো আব্দুল রুশান মুহাম্মদের। এরপর তিনি অস্পষ্ট আওড়ালেন, অন্তত সে আমার হাত। হিয়া থমকে বসে রইল। না, এ প্রেম তো মিথ্যা নয়, সত্যর ঊর্ধ্বে। এক বৃদ্ধর চোখে এই আবেগ কখনোই মিথ্যা হতে পারে না। আব্দুল রুশান মুহাম্মদ এবার হিয়ার দিকে তাকিয়ে বললেন, দাদু ভাই, মনে কখনো অপ্রাপ্তি কিংবা সংশয় রেখো না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। যখন এই নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যায়, মানুষগুলো বিনা অনুমতিতেই বিদায় নেয়। আমরা বুঝতেও পারি না যে কোন মানুষের সাথে ঠিক কবে আমাদের শেষ দেখা হয়ে যায়। আব্দুল রুশান মোহাম্মদ এক গভীর নিঃশ্বাস নিয়ে হিয়ার মাথায় আবার হাত রাখলেন। আঙ্গুলের নরম ছোঁয়া যেন শত বছরের ক্লান্তি বয়ে আনে। তিনি গলায় চাপা কাপড় নিয়ে বললেন, হিয়া, জানো জীবনের সব থেকে বড় শূন্যতা কি? না পাওয়ার শূন্যতা। বরং যা পেয়েও ধরে রাখতে পারো না, তার শূন্যতা ওইটুকুই জীবনকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। হিয়া নীরবে বসে, মাথা নুয়ে সেই কথাগুলো আত্মস্থ করছিল। আব্দুল রুশান মোহাম্মদ ধীরে ধীরে বললেন,